কালের কণ্ঠ পত্রিকা এটা তো সম্ভবত বসুন্ধরা গ্রুপের একটা পত্রিকা, আমি যতটুকু জানি। আপনারা যদি এর বাইরে কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। ইদানিং কালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে ভালো সোচ্চার হয়েছে। মানে এই তথাকথিত হলুদ সাংবাদিকতার ভিড়ে গত 10 মাসে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যা দেখেছি, সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নাই, তারা এক প্রকার হাতে শেকল বেঁধে বসেছিল। তো এই জায়গা থেকে কালের কণ্ঠ গত কয়েকদিন থেকে আমি খেয়াল করছি তারা ব্যতিক্রম আচরণ করছে। তারা অনেক সত্য কথা বলে ফেলছে। তো এই মুহূর্তে কি ডক্টর ইউনূসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে, নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে, এটা কি কালের কণ্ঠ বুঝে গেল? নাকি এই মব সন্ত্রাসের যে জনক হাসনাত আব্দুল্লাহ এরা পেরে উঠতে পারছে না, কোনটা? আমার একটু সন্দেহ লাগছে যে কালের কণ্ঠ হঠাৎ কি এমন হয়ে গেল যে তারা মোটামুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ডক্টর ইউনূসের সাথে পল্টি নিয়ে নিল। তো যাই হোক, এটা অবশ্যই ভালো খবর। অন্তত পক্ষে দেশের একটা গণমাধ্যম ডক্টর ইউনূসের এই অপরাজনীতির বিরুদ্ধে কথা বলছে, এই সমন্বয়কদের, বিএনপি জামাতের এই কুৎসিত চরিত্র সেটা নিয়ে কথা বলছে। এর জন্য কালের কণ্ঠকে আমি সাধুবাদ জানাই। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে বিএনপির যে তরুণ তুর্কি, বিএনপি তাকে বলে থাকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের হাইকোর্টের রায়ে মেয়র হয়ে যাওয়া ইশরাক হোসেন, তিনি এখনো শপথ করতে পারেন নাই। অন্তর্বর্তী সরকার তাকে কোনো প্রকার বন্দোবস্ত করে দেন নাই তিনি শপথ নিক। সেই জায়গা থেকে আজকে ইশরাক সমর্থকরা নগর ভবনে অবরোধ করেছিল, সেখানে বিভিন্ন স্লোগান দিয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে আহ, উপদেষ্টা, তার বাবার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। চোর এই গম চোর গম চোর এই গম চোর গম চোর এই গম চোর গম চোর এই নগরবাসী চাই কি? এই ইশরাক ছাড়া আর কি? এই ঢাকাবাসী চাই কি? এই ঢাকাবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ। এই ঢাকাবাসীর দাবি এক, এই নগরবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ। শুনেছি, তথ্য পেয়েছি তার বাবা 1200 বস্তা চাল লুটের সাথে সম্পৃক্ত, তার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গিয়েছে। এরপর ইশরাক সমর্থকরা সেটা নিয়েও ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে, এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও বলে, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যদি ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করে না দেয়, তবে তিনি ঘোষণা দিয়েছেন, এক প্রকার হুঁশিয়ার দিয়েছেন, সতর্ক করেছেন যে তিনি তার চেয়ারে, মেয়রের যে চেয়ার, সেটাতে তিনি দেশবাসী, ঢাকাবাসীর সাথে শপথ নিয়ে সেটাতে তিনি বসে পড়বেন এবং তিনি তার মেয়রের যে কর্মযজ্ঞ সেটা পরিচালনা করবেন। এরপরও কি অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় পানি ঢুকবে, কানে পানি ঢুকবে? তারা কি ইশরাককে মেয়র হিসেবে নির্বাচন করবে, শপথ করাবে? আমার মনে হচ্ছে করাবে না। কারণ ঢাকা শহরের নিয়ন্ত্রণ কোনোভাবেই ডক্টর ইউনূস পুরোপুরি অর্থে বিএনপির হাতে তুলে দেবে না, বিশেষ করে প্রশাসনিক নিয়ন্ত্রণ। মেয়র তো একজন ঢাকা শহরের নগর পিতা। দক্ষিণের মেয়র হওয়া মানে দক্ষিণের মোটামুটি সব ধরনের নিয়ন্ত্রণ থাকবে ইশরাকের হাতে। এই নিয়ন্ত্রণটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার দিতে চাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে কিংস পার্টি এনসিপি, তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এরপর বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, যেটা কোনোভাবে কোনোদিনও সম্ভব না। আজকে সারাদিনে বাংলাদেশের যে মিডিয়াগুলা, বাংলাদেশের কয়েকটা নিউজ পোর্টালে কিছু নিউজ হয়েছে, আমি সেই হেডলাইন গুলো আপনাদেরকে দেখাইতে চাই। আর আমি বলতে চাই যে পার্থক্যটা আপনারাই বিবেচনা করবেন, আপনারাই খুঁজে দেখবেন। চিনিচুরের ছেলে, ভোলার এমপি ছিল সাবেক, আন্দালিব রহমান পার্থ, শেখ পরিবারের একমাত্র পাওয়ারফুল জামাই ছিল আওয়ামী লীগ ক্ষমতাকালীন শাসনামলে। এখন সে আওয়ামী লীগকে টেরোরিজমের এন্টারপ্রাইজ বলে, আওয়ামী লীগকে শেখ হাসিনার ফাঁসি চায়, বিভিন্ন কথা বলেছে, মানে আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ এই। কিন্তু আওয়ামী লীগের টাকা পয়সা খাইতে খুব মজা লাগছে। এই চিনিচুরের ছেলে, তার বাবা একজন সরকারি চিনিচুর ছিল। আন্দালিব রহমান পার্থ বলেছে, ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক নয়, পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আন্দালিব রহমান পার্থ, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি। এই পার্থই কিন্তু বলেছিল ডক্টর ইউনূসের ফোনে ফোন দেয় হিলারি ক্লিনটন, ওবামা। সংসদে দাঁড়িয়ে বলেছিল, শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিলেন। এ ধরনের দ্বিমুখী দ্বিচরিত্রদের মুখেও
সাপেদের মুখেও এখন ইউনুস বিরোধী কথাবার্তা শুরু হয়ে গেছে। ইউনুস বন্ধন এখন আর হচ্ছে না। ইউনুসেক্সুয়াল যে গ্রুপ আছে এদেরও ধীরে ধীরে সেই অর্গাজম শুরু হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় দফার বৈঠক ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে, সেই বৈঠকে আজকে বিএনপির সালাউদ্দিন সাহেব ছিলেন, এনসিপির নাহিদ ইসলাম ছিল। তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক তর্ক বিতর্ক হয়েছে নির্বাচন ইস্যুতে। এবং যখন নির্বাচন ইস্যুতে বিএনপি 30 ডিসেম্বরের পরে যাবার জন্য মানা করেছেন প্রধান উপদেষ্টাকে, তখন নাহিদ ইসলাম নাকি বলেছেন ভারতের স্বরে কথা বলছে, ভারতের দালাল, এই ধরনের একটা কথা সালাউদ্দিন সাহেবকে বলা হয়েছে, যেটাতে তিনি তার আতে ঘা লেগেছে, তিনি ক্ষুব্ধ হয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। সালাউদ্দিন সাহেব আরো বলেছেন ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বাংলাদেশে যে সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ কেউ এমন অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা, যেগুলোর অন্তর্নিহিত একটা উদ্দেশ্য আছে নির্বাচন না হওয়া। সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। এই যে আমি বলেছিলাম সকালের একটা ভিডিওতে যে বিএনপি নির্বাচন করে পাগল হয়ে যাবে, কারণ ডিসেম্বরে নির্বাচন না হলে বিএনপি সারা জাতির কাছে তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে যে তারা ডক্টর ইউনূসের থেকেও কম শক্তিশালী। এবং নির্বাচন ডিসেম্বরে না হলে বিএনপির যে সাংগঠনিক দুরবস্থা, তাদের তৃণমূলের যে লুটপাটের চিত্র, এটা পুরো দেশব্যাপী আরো বৃহৎ আকারে ছড়িয়ে যাবে, যেটা বিএনপির জন্য আগামী দিনে অনেকটা অশনি সংকেত। সেই জন্য বিএনপি অস্থির হয়ে গেছে, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে এট এনি কোস্ট। তবে আমি নিশ্চিতভাবে বলতেছি ডিসেম্বরে নির্বাচন ডক্টর ইউনূস দেবে না। ডক্টর ইউনূস স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বে না, তাকে গণ আন্দোলনের মাধ্যমে অথবা সেনাবাহিনী প্রেসার ক্রিয়েট করে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে, এছাড়া তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি হচ্ছেন বাংলাদেশের একটা যুগ, ঠিক আছে, পশ্চিমা দালাল, তিনি একটা যুগ। তাকে আপনি যত কিছু বলেন না কেন, তার ক্ষমতার অনেক লোভ, তিনি সেই লোভের জায়গা থেকে তিনি ক্ষমতা ছাড়বেন না। বাজেট নিয়ে আমাদের সেই এনসিপির যে গদা নাহিদ, সে বলেছে জুলাই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের আন্দোলন থেকেই, ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে বাজেট বেকার সমস্যার সমাধানে উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স, মানে ডক্টর ইউনূসের বিভিন্ন সমালোচনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত এই ধরনের মন্তব্য করে, এটা আমরা বুঝি। সালাউদ্দিন সাহেবের আরেকটা তথ্য কালের কণ্ঠ প্রকাশ করেছে, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্ব 3 মাসের বেশি হওয়া উচিত না এবং স্থানীয় সরকার নির্বাচন তাদের এখতিয়ারে থাকা উচিত নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি, তাদের যে কিংস পার্টি, তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক বন্দোবস্ত বা তাদের রাজনৈতিক দৃঢ় একটা শক্তিশালী অবস্থান পাকাপোক্ত করার পর তারা জাতীয় ইলেকশনের দিকে ধাবিত হবে। অর্থাৎ স্থানীয় সরকার, উপজেলা, জেলা, ইউনিয়ন সব জায়গায় তাদের লোকজন সেট আপ করবে, প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোকজন সেট আপ করবে, এরপর একটা সিস্টেমেটিক ওয়েতে একটা নির্বাচন করবে, যেটা কোনোদিনও নিরপেক্ষ বা কিংবা ইনক্লুসিভ হবে না। এই ধরনের নির্বাচনের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় যেতে চায়, সেটা হচ্ছে এনসিপির ভাবনা, এটা বিএনপি বুঝে গেছে। সব থেকে যেটা মজার, সমকালে ছেপেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন ভারতের পুশিন ঠেকানো সম্ভব না, আবার চিঠি দেবে বাংলাদেশ। 26 লক্ষ ভারতীয় থিওরি, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, ভারতের সাথে বাংলাদেশের একাধিক স্বার্থবিরোধী চুক্তি যেটা করেছিল দেশ বিরোধী দেশদ্রোহী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, এই ধরনের কথা অনেকেই বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, বিভিন্ন ধরনের নেরেটিভ স্থাপন করা হয়েছে, কিন্তু আজ 10 মাস হতে চললো, এখন অব্দি একটা চুক্তি এই সরকার বাতিল করে দেখাতে পারল না। এখন অব্দি 10 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাইতে পারলো না। এখন অব্দি ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করতে পারলো না। এখন অব্দি ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করতে পারলো না। এখন অব্দি ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ এবং সীমান্ত অঞ্চল দিয়ে স্থলপথে যে ধরনের বাণিজ্য হতো সেগুলো বন্ধ করতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এখন অব্দি ভারতে ইলিশ পাঠানো বন্ধের কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করা হলো না। কেন ভাই, কেন? শেখ হাসিনা তো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন, তাহলে শেখ হাসিনা যেগুলো করেছিলেন সেগুলো আপনারা উত্থাপন করেন। আপনারা আদানির থেকে বিদ্যুৎ কেন নিচ্ছেন? বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেন, বিদ্যুৎ নিয়েন না। ভারতের তো ঠেকা পড়ে নাই যে আপনাদেরকে বিদ্যুৎ দিতেই হবে, বাকিতে তাও আবার ফকিন্নির মতো হাত পেতে বাকিতে বিদ্যুৎ নিচ্ছেন। লজ্জা লাগতেছে না? সারাদিন রাত ভারত বিরোধিতা করেন, আমার ভারতের কাছ থেকে বিদ্যুৎ নিয়ে সেটা চাহিদা মেটান, মূল গ্রিডে যুক্ত করে, তখন আপনাদের লজ্জা লাগে না? সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মধ্যে লজ্জা দিয়ে পাঠায়, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের একটা উপদেশটাকে আমার মনে হয় না লজ্জা দিয়ে পাঠাইছে। এদের ভিতরে লজ্জা বলে কোনো শব্দ নাই, এদের ডিকশনারিতে লজ্জা বলে কোনো শব্দ নাই, এদের অভিধানে লজ্জা বলে কোনো শব্দ নাই। তিনি আরো বলেছেন বিভিন্ন দেশের ভিসা বন্ধে আমাদের লোকজন অনেকাংশে দায়ী। বিভিন্ন দেশ
এই মুহূর্তে কম্বোডিয়া চিনেন? কম্বোডিয়া বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। থাইল্যান্ডের ভিসা সে তো স্বপ্নের মতো। ইউরোপের ভিসা বন্ধ, অস্ট্রেলিয়ার ভিসা বন্ধ, ইউকের ভিসা বন্ধ, ইউএস এর ভিসা বন্ধ, দুবাইয়ের ভিসা বন্ধ, অনেকাংশেই বন্ধ, মানে আংশিক খোলা রয়েছে। সৌদি আরবের শ্রমবাজার বন্ধ। ভাই, আপনারা যে জেনজি প্রজন্ম, আপনারা যেই আশা নিয়ে অভ্যুত্থান করেছিলেন, এই জুলাই আন্দোলন করেছিলেন একটা উন্নত জীবনের জন্য, একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই বৈষম্যহীন বাংলাদেশ কি আদৌ বিনির্মাণ হয়েছে? পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের সারাংশে আরো বলেছেন যে বাংলাদেশ থেকে মানে সংখ্যা বেড়ে গেছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকতে চাচ্ছে না। যারা মোটামুটি সামর্থ্যবান, যাদের অর্থনৈতিক সমৃদ্ধি আছে, যারা অর্থনৈতিক ভাবে অনেকটা মানে কি বলে মানে সমৃদ্ধশালী, তারা দেশে থাকতে যাচ্ছে না, তারা দেশের বাইরে গিয়ে নিজেদের জীবনকে ভালোভাবে চালানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই 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 যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, কেন হচ্ছে? গত 10 মাসে বাংলাদেশ ত্যাগের প্রবণতায় বিশেষ করে তরুণদের মধ্যে অনেক হারে বেড়ে গেছে, কিন্তু তারা ভিসা পাচ্ছে না। উন্নত বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে এখন টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে গণ্য করতেছে। বাংলাদেশের পাসপোর্ট দেখলে পাকিস্তানের পাসপোর্টের মতো ফিকে মারে ভিসা সেন্টারে গেলে পরে। এখনো যদি আপনাদের ভাই উদ্রেক না হয়, মানে আপনাদের বিবেকের দণ্ড জাগ্রত না হয়, তাহলে আমাদের আর কিছু বলার নাই। যারা দেশে থাকেন আপনাদের জন্য অনেক 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 অনুশোচনা, অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকেন, দেশটাকে সমৃদ্ধশালী করেন, দেশটাকে এই 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 যে একটা 71-এর পরাজিত শক্তি হায়নার দল দেশটাকে গ্রাস করে ফেলেছে, এই গ্রাস থেকে মুক্ত করেন, রাহু থেকে মুক্ত করেন। অন্যথায় ভিসা তো অনেক দূরের ব্যাপার, বাংলাদেশ ত্যাগ করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। টুরিস্ট ভিসা, টুরিস্ট ভিসাও আপনারা পৃথিবীর কোন দেশে যাইতে পারবেন না। ভালো থাকবেন। আর কালের কণ্ঠকে অশেষ ধন্যবাদ, তারা এখন কথা বলতে শুরু করেছে। এভাবে প্রত্যেকটা পত্রিকার এগিয়ে আসা উচিত বাংলাদেশ রক্ষার জন্য, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে, তাদের দায়িত্বের জায়গা থেকে অন্তত পক্ষে এই অপকর্ম, অপশাসন, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কথা বলা, নিউজ করা। ভালো থাকবেন, ধন্যবাদ।